সময়ের আয়নায় নিবেদনে ভাগীরথী টিভি, এ ডিজিটাল চ্যানেল অফ স্টুডিও হারমোনি। অনুষ্ঠান পরিকল্পনা ও সংযোজনায় শ্রী অভিরূপ বিশ্বাস, ভিডিওগ্রাফি ও এডিটিং বর্ণিমো ব্যানার্জি, সামগ্রিক পরিকল্পনা ও নির্দেশনায় শ্রী শুভময় ব্যানার্জি। সময়ের আয়নায়। নমস্কার। 2023 অতিক্রম করে আমরা 2024-এ উপনীত হয়েছি। আপনারা যারা ভাগীরথীর টিভির নিয়মিত দর্শক, আপনারা ইতোমধ্যে আমাদের যে নতুন প্রোগ্রাম সময়ের আয়নায়, সেটি অনেকেই দেখছেন, অনেকেই হয়তো জানছেন, এখনও পর্যন্ত দেখেননি। আমাদের আশা যে আপনারা এই প্রোগ্রামটি নিয়মিতভাবে আমাদের শনিবারে সাধারণত সম্প্রচারের একটা সময় আমরা সেটি সম্প্রচার করি। 2023 নানা ঘটনাবহুল অধ্যায়ের মধ্যে দিয়ে শেষ হলো। সেখানে যেমন চন্দ্রাভিযানের মতো সাফল্য রয়েছে, তেমনি সারা পৃথিবী যুদ্ধবিধ্বস্ত সময়ের মধ্যে দিয়ে এখনও চলছে। 2024-এ কি দাঁড়াবে, কোন পথে আমাদের রাজনীতি বলুন বা বিশ্ব কোন পথে যাবে, সে তো সময়ই বলবে। কিন্তু আমরা এই সময়ে দাঁড়িয়ে আশার আলো আমরা দেখতে চেষ্টা করতেই পারি। আজকে প্রথম পর্ব 2024-এ এসে আমাদের যে প্রথম পর্বে, সেই পর্বে আমাদের সাথে এই সময়ের আয়নায় উপস্থিত আছেন প্রশান্ত চক্রবর্তী। প্রশান্তর পরিচয় সত্যি কথা বলতে কি নতুন করে দেওয়ার নয়। বহরমপুরের সাংস্কৃতিক মণ্ডলে সে একটি পরিচিত নাম শুধু নয়, তার যে বহুমুখী প্রতিভা, নানা দিকে তার সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিব্যাপ্ত, এবং সে যখন যেটিতে সুযোগ পেয়েছে সেটিকে সুচারুভাবে কাজে লাগানোর যে দক্ষতা, এই বহরমপুরের সাংস্কৃতিক কর্মীদের ভিড়ে সেটি প্রায় একটা ব্যতিক্রমী ব্যাপার। তো এখন যে প্রসঙ্গে আজকে প্রশান্তকে আমরা এই স্টুডিওতে এনেছি বা পেয়েছি, সেটা আমার কাছে অত্যন্ত আগ্রহের বিষয় আর কি। যে আপনারা প্রত্যেকে জানেন যে দোস্তজি বলে যে সিনেমাটি, সেটি আপামর জনসাধারণের কাছে অত্যন্ত সমাদৃত হয়েছে, এবং আমাদের এই মুর্শিদাবাদেরই কোনো একটি গ্রামের ওপর ভিত্তি করে শিশু শিল্পীরা, যারা তাদের একেবারেই কোনো প্রশিক্ষিত অভিনয় না, একেবারে স্বাভাবিক অভিনয়ের মধ্যে দিয়ে সেই সিনেমার যে জায়গাটিতে যে উচ্চতায় পৌঁছে দিয়েছে, তার সাথে প্রশান্তর নামটাও সমভাবে আসছে। বিভিন্ন সেলিব্রিটি এই সিনেমা জগতে, তারা যেমন সেই ছবির উচ্ছ্বসিত প্রশংসা করেছে, প্রশান্তর অভিনয়ও সেখানে কম গুরুত্বপূর্ণ ছিল না, এবং প্রশান্ত সমানভাবে আমাদের আগ্রহের একটা জায়গায় উঠে এসছে তার এই সিনেমার সাফল্য। তাকে বহরমপুরের মানুষ তো সাধুবাদ জানিয়েছেন যথেষ্ট। আমরা ভাগীরথী টিভির পক্ষ থেকেও তাকে আমরা অভিবাদন জানাই যে মফস্বলের মতো একটা জায়গায় থেকে যেভাবে সে শুধু আজকে আমরা প্রায় 10 বছর বাদে দাঁড়িয়ে ওর সাথে আমরা কথা বলছি, কিন্তু সেই 2014 সালে ও একের পর এক জাতীয় যে সম্প্রচারিত যে সমস্ত অনুষ্ঠানগুলো, অমিতাভ বচ্চনের সাথে কৌন বনেগা ক্রোড়পতি, কে হবে বাংলার কোটিপতি সৌরভ গাঙ্গুলির সাথে, এই রকম একেবারে নির্দিষ্ট জনপ্রিয় অনুষ্ঠানগুলিতেও নিজের নাম ঢোকাতে পেরেছে কেবল পরিশ্রম, একাগ্রতা, সততার মধ্যে দিয়ে। প্রশান্ত, আজকে ভাগীরথী টিভির পক্ষ থেকে তোমাকে অভিবাদন জানাচ্ছি। তোমার সময় নষ্ট করে এখানে এসেছো। হ্যাঁ, যেহেতু আমি একেবারে সূত্রটাই ধরিয়ে দিলাম দোস্তজি তোমার কাছে, তো আরও অনেক পিছিয়ে গিয়ে আমি অনেক আলোচনায় শুনবো। এই সিনেমাটার একটু যদি প্রেক্ষাপট বলো, খুবই আমাদের আগ্রহের একটা বিষয় যে
কতদিন ধরে যে চলেছে এই ছবি কলকাতা বা আমাদের এই মফস্বলের বুকে, এবং কলকাতার মানুষ উচ্ছ্বসিত হয়ে কেবল একটা মুর্শিদাবাদের ওপর দাঁড়িয়ে একটি ছবি, মানে আমি তো কোনো অংশ নই, কিন্তু আমার হোয়াটসঅ্যাপে তারা তাদের আনন্দের কথা জানিয়েছেন আর কি। একটু যদি এই ছবিটার প্রেক্ষাপটটা যদি একটু বলো। প্রথমেই অভিরূপদা, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং সেই সাথে ভাগীরথী টিভির যারা দর্শক তাদের সকলের জন্য নতুন বছরের শুভেচ্ছা রইল আমার পক্ষ থেকে, এবং অবশ্যই শ্রদ্ধা জানাই আমি আপনাদের। অভিরূপদার কথা ধরেই বলি, দোস্তজির বিষয়টি অভিরূপদা যেটা তুমি জানতে চাইছো, দোস্তজি দোস্তজির পেছনে প্রসূন চ্যাটার্জি, দোস্তজির ডিরেক্টর, দোস্তজির পেছনে এখানকার মানুষ না, ও দমদমের ছেলে, দমদমেই পড়াশোনা, ওখানেই বড় হওয়া। ও দোস্তজির পেছনে জীবনের অনেকগুলো বছর ব্যয় করেছে, মানে বহু বছর ও দোস্তজির জন্য মানে কি বলবো ডেডিকেট করেছে বলতে পারো। ওই এলাম, দেখলাম, তৈরি করলাম একটা সিনেমা, মানে এভাবে ও ছবিটি বানায়নি। দোস্তজির শ্যুট আমরা করি প্রথম 2018-তে, শুটিংটা শুরু হয় 2018-তে, কিন্তু কোথায়? ডোমকল, পুরোটাই ডোমকল সাব ডিভিশনের বিভিন্ন অঞ্চলে। মূলত শিশু শিল্পী যে দুজন, তো ওরাও তো ডোমকলের। আমাদের মূল সেটা যেটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে আমাদের মানে লোকেশনটা ছিল হচ্ছে ভগীরথপুর। সেইখান ভগীরথপুরকে বেস করেই টোটাল শ্যুট হয়েছে। তাছাড়াও ডোমকল সাব ডিভিশনের বিভিন্ন জায়গাগুলো, যেমন তোমার হচ্ছে ওই বামনাবাদ, তারপরে আরও কী জায়গা রয়েছে যেগুলো ওই পদ্মার একদম বাংলাদেশ বর্ডারের এলাকা, সেসব জায়গায় শ্যুট হয়েছে। আর বেশিরভাগটাই শ্যুট হয়েছে ডোমকল এবং ডোমকলের সারাউন্ডিংস অঞ্চলগুলোতে, এই ভগীরথপুরের সারাউন্ডিংস অঞ্চলগুলোতে। তো এই ছবিটি বানানোর প্রসূনের একটা মুর্শিদাবাদের সঙ্গে একটা পুরনো টান ছিল, সেটা সম্ভবত বাবার সূত্র ধরে কিছু একটা আর কি, চাকরি সূত্রে বাবার বা এরকম কিছু একটা। তো ওর এই ভাবনাটা ছিল মাথায়, এটা পুরোটাই আমার প্রসূনের কাছে শোনা, ওর ভাবনাটা ছিল। আর এই যে বন্ধুত্ব বা এইটা, এই এরকম একটা ভাবনা ওর মাথায় এসেছিলো, এবং ওর তখন থেকে মনে হয়েছিল এটা আমি মুর্শিদাবাদকে বেস করে করব, এবং ডোমকলের সঙ্গে ওর একটা অঙ্গাঙ্গিভাবে কোনোভাবে একটা যোগাযোগ ছিল। তো আমি এই জন্য বলছি যে একটা ছবি তৈরি করার পেছনে একটা মানুষের যে পর্যবেক্ষণ, গবেষণা সবটাই রয়েছে, হ্যাঁ, যে ডেডিকেশনটা। 2018-তে আমরা শ্যুট শুরু করেছি, 2014 থেকে কিন্তু প্রসূন ডোমকলে থাকে, ভগীরথপুরে বাড়ি ভাড়া নিয়ে। অর্থাৎ 4 বছর ধরে ও ওখানে থেকেছে, স্ক্রিপ্টটা লিখেছে, বারবার স্ক্রিপ্ট কারেকশন করেছে, মানে রিসার্চ ওয়ার্ক করেছে এবং স্ক্রিপ্ট নিয়ে এগিয়েছে। কারণ ও চাইছিল না যে মুর্শিদাবাদের এই প্রত্যন্ত অঞ্চলের বাইরে থেকে আমি ওই অঞ্চলটাকে ধরবো, এটা হয় না, কোনোদিন ধরা যায় না। একবার খোঁজ জায়গায় থেকে আমি জায়গাটাকে ধরবো, তার সেখানকার মানুষের জীবনযাত্রা, সেখানকার মানুষের খাদ্যাভ্যাস, সেখানকার মানুষের কথা বলার ধরন, তাদের প্রকৃতি, তাদের শিক্ষা, সমস্ত কিছু, তাদের সংস্কৃতি, টোটালটাকে ধরবো এবং সেখানে থেকে ধরবো। যে কারণে 4 বছর ধরে ওখানে থেকে স্ক্রিপ্ট তৈরি করেছে এবং এই সিনেমা তৈরির পেছনের যে সমস্ত কাজগুলো সেগুলো করেছে। তারপর ফাইনালি 2018-তে গিয়ে শ্যুট শুরু হয়েছে। হ্যাঁ, এটা মানে আমাদের কাছে একটা খুবই আগ্রহের ব্যাপার। মানে আমি পরবর্তীকালে দেখলাম এই ছবির সফলতার উপর দাঁড়িয়ে প্রসেনজিতের মতো মানুষ ডেকে নিচ্ছেন আর কি। তুমি গিয়েছিলে নাকি? হ্যাঁ, প্রিমিয়ারে আমি গিয়েছিলাম, আমি ওখানে আমন্ত্রিত ছিলাম, নন্দনে প্রিমিয়ার হয়েছিল। তো ওটা আমার জীবনের একটা বিরাট অভিজ্ঞতা, কারণ আমি নন্দনে যারা সিনেমা দেখেছেন তারা জানেন যে নন্দনের ক্যাপাসিটি কি, 1200 সিট ক্যাপাসিটি, নিচে এবং ওপর মিলিয়ে। এর আগে আমি নন্দনে যতগুলো সিনেমা দেখেছি, আমি কোনোদিনই নন্দন হাউসফুল দেখিনি। মানে এটা আমার কাছে অদ্ভুত, মানে এখনো ভাবলে গায়ে কাটা দেয়। মানে এটা যে নন্দনে যেদিন প্রিমিয়ার হচ্ছে, রিলিজ করছে, থিয়েট্রিক্যাল রিলিজ যেদিন হচ্ছে আমাদের দেশে, আমাদের রাজ্যে, নন্দনে 1200 সিট ক্যাপাসিটি ফুল, অথচ দেখবার আগে তো ওই ছবির এতটুকু আকর্ষণ থাকার কথা না, একটা গ্রামীণ পটভূমি, গ্রামীণ চরিত্র, কিন্তু হয়েছে। তার কারণ হচ্ছে আকর্ষণ মানুষের তৈরি হয়েছে, কারণ ছবিটি এখানে থিয়েট্রিক্যাল রিলিজের আগে বিদেশের বহু জায়গায় গেছে। এবং তুমি জানো এটা অভিরূপদা, যে বাংলা ছবিতে অপুর সংসারই একমাত্র লাস্ট ছবি, যে ছবি BFI লন্ডনে, অর্থাৎ ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট লন্ডনে তার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল। তারপরে অপুর সংসারের পরে এত বছর পরে দোস্তজি BFI-তে প্রথম, মানে BFI লন্ডনে তার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। তো সেখান থেকেই স্বাভাবিকভাবেই দোস্তজি নিয়ে মানুষের আগ্রহ জন্মায়। এবং আমাদের দেশে হওয়ার আগে দোস্তজি বিদেশে হয়েছে, লন্ডনে হয়েছে, বহু জায়গায় হয়েছে।
দোস্তজি বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে গেছে, কম্পিটিটিভ সেকশনগুলোতে গেছে, এবং যার ফলে মানুষের একটা আগ্রহ তৈরি হয়েছিল। অনেকগুলো মানে ব্যাপার কি, মানে আমরা আমাদের এই মফস্বল বহরমপুরের মানুষরা কলকাতায় গিয়ে টিভি সিরিয়াল বলো, চলচ্চিত্র, সে তো প্রদীপদার সময় থেকে দেখছি একদম। প্রদীপদা আছে, সন্দীপদা আছে, সবাই ইয়ে করছে। তার সাথে যে তোমার একটা সংযোজন হলো আর কি, এটা সত্যি আমাদের একটা ভালো লাগার ব্যাপার আর কি। আবার আবার দেখো যে শুটিং স্পট হিসেবেও কিন্তু এখন এই লালবাগ বা এই অঞ্চলগুলো প্রযোজকদের কাছে খুব একটা আকর্ষণীয় হচ্ছে আর কি। আমি তো এত জায়গায় ওই কাঠগোলার বাগানের ওই বাড়িটিকে রেখে যে কতজনে শুটিং করে আমি দেখি, সেটা চোখে পড়ে। আবার ধরো এই যে বল্লভপুরের রূপকথা, তাতেও দেখছি কলাকুশলীদের মধ্যে আমাদের বহরমপুরের কেউ না কোথাও কোথাও প্রচার ছাড়াই কিন্তু তোমাকে আমরা কখনো কখনো কোথাও পেয়ে যাচ্ছি, কি সিরিয়ালে কি ইয়েতে। এখন তোমার এই যোগাযোগটা এখানে বসে চালিয়ে যাওয়াটা কিভাবে আজকাল তো যদি মানে দোস্তজির ক্ষেত্রে আমি বলি, দোস্তজির ক্ষেত্রে যেহেতু মুর্শিদাবাদকে বেস করেও কাজটা করেছে প্রসূন এখানকার যে তুমি জানো আমি যেহেতু অভিনয় থিয়েটারটা করি, মঞ্চে অভিনয়টা করি, আমি ফ্রিল্যান্স হিসেবেই করি বিভিন্ন দলের সঙ্গে। তো প্রসূন যেটা ওর যে টার্গেট ছিল সেটা হচ্ছে যে আমি মঞ্চের অভিনেতাদের নিয়ে কাজ করবো। ইনফ্যাক্ট প্রসূন নিজেও থিয়েটারের সঙ্গে যুক্ত ছিল, প্রসূন 4 বছর থিয়েটারের সঙ্গে যুক্ত ছিল, তবে ও মঞ্চে অভিনয়টা করতো না, ও ব্যাকস্টেজ কাজগুলি বেশি ভালোবাসতো। বল্লভপুরের রূপকথা ওরকমই প্রায় মঞ্চাভিনেতাদের নিয়েই পুরোপুরি কাজটা হয়েছে আর কি। তো অ্যাকচুয়ালি আমাদের দোস্তজি সিনেমাটাতে ওই 3টি বাচ্চা, অর্থাৎ 2টি ছেলে এবং ওই মেয়েটি, এই 3টি বাচ্চা ছাড়া আর যারাই কাজ করেছে তারা সকলে মঞ্চের অভিনেতা অভিনেত্রী, সকলে। হ্যাঁ প্রশান্ত, এটা নিয়ে তো আলোচনা চলবেই। অনেকটা জানতে পারলাম আমরা এই মানে বহু প্রচলিত এবং জনপ্রিয় ছবিটা সম্পর্কে। দোস্তজি 9টা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, 9টা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, সেটা বিশেষভাবে বলার আর কি। হ্যাঁ, তো আর হচ্ছে আরেকটা জিনিস সেটা হলো যে দোস্তজি 2024-এর অস্কার অ্যাওয়ার্ড মানে অস্কার নমিনেশনে দৌড়ে রয়েছে। আচ্ছা, দৌড়ে রয়েছে, কি হবে আমরা জানি না, কিন্তু দৌড়ে এখনো রয়েছে। হলে সেখানে তো অবশ্যই তোমার একটা সে কাঠবেড়ালির মতো একটা ভূমিকা অবশ্যই থেকে যাবে, সেইটা না তো আমি তো আরও পেছবো যে 2014-তে তুমি কিন্তু কোন বানেগা ক্রোড়পতি এবং সৌরভ গাঙ্গুলিরও যে কে হবে বাংলার কোটিপতি, এই ধরনের অনুষ্ঠানে যোগাযোগ, সেইখানে তোমার অভিজ্ঞতাটা একটু বলো। মানে আমরা তো এরকম শুনি যে টাকা দিলেই নাকি ওই সমস্ত মনোনয়নগুলো হয়ে যায় আর কি, তো সেরকম যে নয়। এই যে অধুনা জলপাইগুড়ির যে মেয়েটি, তার হাস্যোজ্জ্বল একটা ইয়ের মধ্যে দিয়ে খুবই ভাইরাল হয়েছে, আমি বারবারই দেখি আর কি। সেখানেও সে 18 বছর ধরে চেষ্টা করে তারপর সে মনোনীত হয়ে সে যেতে পেরেছে। তোমার চেষ্টাটাও কি এতটাই? আমার চেষ্টাটা 2001 সালে, আমি যদি খুব ভুল না করে থাকি, 2001 কিংবা 2002-এ প্রথম কেবিসি শুরু হয়, কোন বানেগা ক্রোড়পতি শুরু হয়। এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটি ব্রিটিশ অনুষ্ঠান, ব্রিটেনের একটি অনুষ্ঠান, যার নাম হচ্ছে হু উইল বি দ্য মিলিয়নেয়ার। তার ভারতীয় সংস্করণটির কপিরাইট হচ্ছে, অভিরূপটা তুমিও হয়তো নাম বলে চিনবে, সেটা হচ্ছে যে আমাদের ছোটোবেলায় যখন আমরা স্কুলে পড়তাম, তুমি হয়তো একটু ওপরের দিকে হয়তো থাকবে, সেই সময় তো বেসরকারি চ্যানেল ছিল না, সেই সময় একটি চ্যানেল ছিল দূরদর্শন, যেটা আমরা দেখতাম। সিদ্ধার্থ বসুর সিদ্ধার্থ বসুর একটি প্রোগ্রাম হতো কুইজ টাইম। তো আমার দেখা টেলিভিশন চ্যানেলে, টেলিভিশনের পর্দায় প্রথম কুইজ শো, যেটা আমি গিলতাম আমি একদম। আর অবাক হয়ে যেতাম যে এই মানুষটি ব্রিটিশদের থেকেও বেশি ভালো ইংরেজি কি করে বলে, এটা আমি অবাক হয়ে দেখতাম, শুনতাম। তো এই কোন বানেগা ক্রোড়পতি হলো ওই সিদ্ধার্থ বসুর একটি প্রোডাকশন হাউস রয়েছে, যেটির নাম হচ্ছে বিগ সিনার্জি কর্পোরেশন। তো বিগ সিনার্জি এই হু উইল বি দ্য মিলিয়নেয়ারের কপিরাইট কিনেছে ভারতীয় সংস্করণের জন্য। তারপরে আমার যদি খুব ভুল না হয়, এটা হয় 2001 কিংবা 2002 থেকে এটা শুরু হয়, আর আমি 2014-তে গেছি। তো এই বাকি বছরগুলো আমিও কিন্তু একইভাবে চেষ্টা করে গেছি, এবং সেই চেষ্টাটা অনেক বেশি টাফ ছিল। কেন টাফ ছিল? খুব অল্প করে তোমার অংশগ্রহণের ব্যাপারটা বলো, তোমার কাছে আমি অনেক কিছু শুনতে চাই। তো হ্যাঁ, তখন তো মোবাইল ছিল না, তখন ওই সময়টা ছিল ল্যান্ডলাইন। রাতের পর রাত জেগে শুধু ট্রাই করে যেতাম ওদের দেওয়া নাম্বারে, রাতের পর রাত কেটে গেছে, চান্স পাইনি, মানে কল পাইনি। যাই হোক, এভাবেই হয়েছে।
তো ফাইনালি যেটা হলো সেটা হচ্ছে যে আমি 2014-তে যখন হলো তখন আমি ওদের যেটা সিস্টেম, এটা তুমি যে প্রথমেই যেটা কথাটা দিয়ে শুরু করলে যে ফিনান্সিয়াল দিক অনেকে বলে, এই প্রশ্নটা আমার কাছে বহুবার এসছে। আমি যখন কেবিসিতে গেছি তারপরে আমার কাছে অনেকের প্রশ্ন এসছে। এটা একদম ভুল, মানে এবং মানে আমি গেছি বলেই মানে বড় মুখ করে বলছি যে বিরাট বড় ব্যাপার তা নয়। মানে খুব সিম্পলি তুমি যদি ভাবো, ভারতবর্ষের 130 কোটি মানুষের মধ্যে খুব কম করে যদি আমি 1 কোটি মানুষ টেলিফোনে ট্রাই করছে এই জায়গাটা যাওয়ার জন্য, এবং সেখান থেকে ফাইনালি আমরা যখন সিলেক্টেড হই ওখানে স্টুডিওতে যখন যাওয়া হয় তখন 100 জন থাকে। মানে সো ইটস নট আ প্রসেস অফ সিলেকশন, ইটস আ প্রসেস অফ এলিমিনেশন। তো এখানে না 5টা পরীক্ষার মাধ্যমে সিলেক্টেড হয়, মানে অত ব্যাপারটা সহজ নয়। প্রথমে 3টে রাউন্ড হয় টেলিফোনে। এই 3টে টেলিফোন রাউন্ডের প্রথম 2টো রাউন্ড হচ্ছে তোমার মাল্টিপল চয়েস থাকে, তোমাকে প্রশ্ন করে এবং তার মাল্টিপল চয়েস দেওয়া হয়। থার্ড যে রাউন্ডটা হয় সেটা কোনো মাল্টিপল চয়েস থাকে না, তোমাকে সরাসরি উত্তর দিতে হবে। মানে ধরো তোমাকে হয়তো জিজ্ঞেস করলো যে দিল্লি থেকে বোম্বে দূরত্ব কত, তোমাকে সরাসরি বলতে হবে এত কিলোমিটার। ওরা যেটা নেয় সেটা +5 আর -5। বিগ বির সাথে ফ্লোর শেয়ারিংটা একটু বলো। অসম্ভব একটা ব্যাপার। অ্যাকচুয়ালি কেবিসি আমাকে অনেক কিছু দিয়েছে অভিরূপদা। প্রথম কথা হচ্ছে যে আমি জীবনে প্রথমবার প্লেনে চড়েছি কেবিসি দৌলতে, আমি তার আগে কখনো প্লেনে চড়িনি। আচ্ছা, কেবিসি দৌলতে আমি জীবনে প্রথমবার 5 স্টার হোটেলে থেকেছি। হ্যাঁ, কেবিসি দৌলতে আমি প্রথমবার মুম্বাই গেছি। ওদের পরিষেবা একবারে বলা অসম্ভব। অ্যাকচুয়ালি ধরো তুমি যেখান থেকে তুমি যে শহর বিলং করছো বা গ্রাম বিলং করছো, মানে ধরো আমার বহরমপুর টু মুম্বাই টু বহরমপুর, পুরো খরচ ওদের, এবং সেটা শুধু একজনের নয়, সাথে একজন কম্পেনিয়নের, একজন সাথী সঙ্গী, দুজনের টোটাল খরচটা ওরা বেয়ার করে। এটা হচ্ছে কেমন দেখলে বলো, মানে তুমি তো পাশে দাঁড়িয়ে ছবি অনেকবার। আর তাছাড়া উনি খুব মানে আমাকে বারবার করে আসছিলেন আমার কাছে, আমাকে বলছিলেন, তার কারণ আছে পেছনে। সেটা হচ্ছে যে ও কেবিসি মানে পার্টিসিপেশনের আগে, মানে যখন ফাইনাল সিলেক্টেড হয়ে যায় তখন চ্যানেল থেকে ওদের টিম আসে, টিম এসে তোমার একটা স্টোরি তৈরি করে নিয়ে যাবে, সিস্টেম তুমি দেখো যে স্টোরিটা দেখানো হয়। তো এখানেও সনি টিভি থেকে বোম্বে থেকে এসে আমার একটা স্টোরি তৈরি করে নিয়ে গেছে। সেখানে আমার ধরো এই যে অভিনয়, হ্যাঁ, এমনকি আমাকে থিয়েটার গ্রুপে নিয়ে গিয়ে সেখানে রিহার্সাল করানো, সবটা ওরা শ্যুট করে গেছে। তো এইটি অমিতাভ বচ্চন দেখেছিলেন, উনি প্রত্যেকটা ক্যান্ডিডেটের এই ইয়েটা দেখেন। তো স্বাভাবিকভাবেই অভিনয় করি আমি, এইটা ওনার প্রতি ওনার কাছে আর একটা মানে আগ্রহের জায়গা তৈরি হয়েছিল। উনি বারবার আসছিলেন আমার কাছে, যে প্রথম 2-3 বার তো আমি মিস করেছি, মানে ফার্স্টে মিস করছি, ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমি মার খাচ্ছি বারবার। তো উনি এসে বলছেন, আর হিন্দিতে বলছেন যে কী করছো, তাড়াতাড়ি এসো, তোমার জন্য ওই চেয়ার ওয়েট করছে, আমি ওয়েট করে আছি তোমার জন্য, আমি তোমার স্টোরিটা দেখেছি। তো এটা অদ্ভুত অভিজ্ঞতা। আরেকটা জিনিস কি বলতো, মানে প্রফেশনালিজম কাকে বলে মানুষটাকে দেখেছি। এই কথা পরিষ্কার করে আরেকবার বলি যে অমিতাভ বচ্চন লোকটার নাম, আমি বিগ বি বলে যদি দর্শক সাধারণ বুঝতে না পারেন, অমিতাভ বচ্চন। এবার বলো। আমি অমিতাভ বচ্চনকে 2 দিন ধরে ওনার সঙ্গে শুটিং করে প্রফেশনালিজম কি এটা খুব ভালোভাবে শিখেছি। প্রফেশনালিজম মানে কিছু মানুষের কাছে একটা ধারণা থাকে, মানে যখনই মানুষ একটু নামডাক হয়ে যায়, তো ঠিক আছে আমি যেটা করে দেবো, মানে টাকা নিচ্ছে আমি করে দেবো কাজটা, মানে আমি দেখেছি এটা আমাদের এই সেক্টরে, আমরা আমাদের এই ইয়েতে দেখেছি। আর অমিতাভ বচ্চনের কাছে আমি দেখলাম প্রফেশনালিজম ইজ দ্যাট, যে আমি যে কাজটার জন্য টাকা নিচ্ছি সেই কাজটার 100% আমি করে দেবো, যাতে আমার জন্য কোনো রকমভাবে কোনো অসুবিধা না হয়। একটা ছোট্ট উদাহরণ তোমাকে দিই, তাহলে তুমি বুঝতে পারবে। ফ্লোরে তো দর্শক থাকে, প্রচুর দর্শক থাকে। সেদিনও ছিল, আমি যেদিন শ্যুট করেছি 2 দিনই ছিল। তো এবার অমিতাভ বচ্চনের হাইট তুমি বুঝতে পারছো, আর দর্শকরা গ্যালারি তৈরি করা থাকে, গ্যালারিতে বসে। তো যখন ব্রেক হয় তখন ওই দর্শকদের সঙ্গে অমিতাভ বচ্চন ছবি তুলবে, এটা একটা ওদের একটা রয়েছে সিস্টেম, মানে এটা করতে হবে, করবে কেউ ছবি তুলতে গেলে ছবি তোলা হবে। একজন বয়স্ক ভদ্রমহিলা, তিনি স্যার একটা ছবি নেবো আর কি বলে, হ্যাঁ শিওর। তো পাশে এসে দাঁড়িয়েছে, আর উনি তো বসে আছেন গ্যালারিতে, অমিতাভ বচ্চন। এবার কি হচ্ছে, ওনার সঙ্গে অমিতাভ বচ্চনের হাইটটা অনেকটা হয়ে যাচ্ছে। এবার যিনি ছবি তুলছিলেন ফটোগ্রাফার, তিনি অমিতাভ বচ্চনকে সবাই ভয় পাচ্ছে সেটে, আমি দেখেছি, মানে কিছু বলতেই ভয় পাচ্ছে, অথচ উনি অসম্ভব ফ্রিলি ইয়ে করছেন সবার সঙ্গে, কিন্তু সত্যি কথা বলতে খুব ভয় পাচ্ছেন সবাই। ফটোগ্রাফার খুব হেজিটেট করছে, বলতে পারছে না। তো উনি বলছেন কি হয়েছে, কি সমস্যা বলো। তো বলছে স্যার আসলে উনি তো বসে আছেন আর আপনি দাঁড়িয়ে রয়েছেন, মানে আপনার সঙ্গে হাইটের অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে, মানে ছবিটা খুব অড লাগছে, অড লুকিং হচ্ছে। ও এই সিম্পল ব্যাপার, এটা বলতে এত হেজিটেশনে কি আছে। উনি ওই 6 ফুট 1 ইঞ্চি 2 ইঞ্চির মানুষ, উনি পুরো এরকম নিচু হয়ে ওই ভদ্রমহিলার হাইট কাছে চলে এলেন, বলুন এবার দেখুন তো ঠিকঠাক লাগছে কিনা। ও বলছে হ্যাঁ স্যার এবার ঠিক লাগছে। এটাই সিম্পলিসিটি আর কি, সিম্পলিসিটি, আর এটাই প্রফেশনালিজম। কারণ উনি কিন্তু এই কাজটা উনি
জানেন যে এই কাজটার জন্য আমি পেমেন্টটা নিচ্ছি, আমাকে এই কাজটা সম্পূর্ণ দিয়ে যেতে হবে। মানে এই যে আমি একজন এত বড় সেলিব্রিটি ওখানে কাজটা করছি, আর যারা বসে আছে এমনি তা নয়, মানে এরা আমার নেক্সট ডোর নেবারের মতন হতে হবে, পাশের বাড়ির প্রতিবেশীর মতন আচরণটা করতে হবে। প্রশান্ত, তুমি নানা শিল্পের নানা আঙ্গিকে জড়িত রয়েছে, তুমি অভিনয় করো, তুমি গানও একটু একটু করো, তুমি লেখালেখি করো এবং তুমি নাটকটা করো। এখন একটা যদি কবিতা তোমার মুখে একটু শুনতে পাই, কারণ এখানে তো আমরা সেই স্মরণীয় অভিজ্ঞতাগুলো তো এখানে শেয়ার করতে পারছি না, করতে পারলে ভালো হতো, ছবি বা সেই ধরনের ফটোগ্রাফ ব্যবহার করলে। তো একটু শুনি তুমি কবিতা। অ্যাকচুয়ালি খুব ছোটবেলায় কবিতাটাই করতাম প্রথম, তো তারপরে পরবর্তীকালে অভিনয় শুরু করি এবং বাবার হাত ধরেই অভিনয় শুরু। আমার বাবা বহরমপুর শহরে একটি নাট্যগোষ্ঠীতে অভিনয় করতেন, দীর্ঘদিন করেছেন। তো এখন নামটা বলো। বাবা প্রবীর কুমার চক্রবর্তী, বাবা ঋত্বিকে অভিনয় করতেন। আচ্ছা আচ্ছা। দীর্ঘদিন এবং ঋত্বিকের বহু সফল প্রযোজনায় বাবা কাজ করেছেন। পরবর্তীকালে বাবার বাইপাস সার্জারি এবং তারপরে পেসমেকার, তো স্বাভাবিকভাবেই আর পেরে ওঠেন না, ধীরে ধীরে অভিনয় থেকে সরে যেতে হয়েছে। তো আমার 7 বছর বয়সে প্রথম মঞ্চে ওঠা বাবার হাত ধরে অভিনয়ে। আবৃত্তি তখনও করি, ছোটো থেকে বাবার কাছে শিখি, পরবর্তীকালে অনেক মানুষের কাছে শিখেছি, কারো পাশে থেকে কিছু শিখেছি, কারো দূর থেকে দেখে একলব্যের মতন শিখেছি। তো যাই হোক, এখন তুমি কবিতা বলছো, অ্যাকচুয়ালি কবিতা এখন আর করা হয় না, যদি মনে থাকে করো, আমি জোর করব না, তুমি যদি বলো আমি হয়তো একটা দেখে একটু তুমি শোনাও আর কি। আচ্ছা অভিরূপদা, আমি ওই সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মৃতির শহর 15 কবিতাটা করছি। একদিন কেউ এসে বলবে, তোমার বসবার ঘরে একটা চৌকি পাতবার জায়গা আছে, আমি ওইখানে আমার খাটিয়া এনে শোবো, আমার গাছতলা আর ভাল লাগে না। একদিন কেউ এসে বলবে, তোমার ভাতের থালা থেকে আমি 3 গ্রাস তুলে নেব, কারণ আমার কোনো থালাই নেই, আমার অনাহার একঘেয়েমির মতো ধিক ধিক করে জ্বলছে, আর আমার ভাল লাগে না। গাড়ি বারান্দার তলা থেকে ধুলো মাখা 3টে বাচ্চা ছুটে এসে বলবে, ওগো আমরা বাসি রুটি চাই না, 5 নয়া চাই না, আমাদের ছাই রঙের হাফ প্যান্ট আর সাদা শার্ট পরিয়ে চুল আঁচড়ে দাও, আমাদের গাল টিপে দিয়ে বলো, সাবধানে আমরাও স্কুলে যাব। একদিন কয়লা খনির অন্ধকার থেকে উঠে আসবে একজন কালো রঙের মানুষ, সে অবাক হয়ে বলবে, এ কি, আমার জন্য শোকসভা নেই কেন? ডিনামাইট নিয়ে আমি গিয়েছিলাম গভীর থেকে আরো গভীরে, আমি ফিরিনি, কিন্তু তোমাদের জন্য আগুন এসেছে। আমার নামে তোমরা কেন নাম রাখোনি শহরের রাস্তার? তবে এসব রাস্তা কাদের নামে, তাদের তো চিনি না। একদিন ধান খেতে কাদা জল মেখে দাঁড়ানো একজন মানুষ নিজের চেয়ে আরো অনেক লম্বা হয়ে উঠে গলা তুলে বলবে, তোমরা যারা কোনোদিন কাদা জল মাখনি, মাটিতে শোনুনি কোনো আওয়াজ, জানো না ঘাম রক্ত উৎকণ্ঠায় সবুজ হয় সোনালি, সেই তোমরাই শস্য নিয়ে রাহাজানি করো, আর আমার সন্তানরা থাকে উপবাসী। তোমাদের লজ্জা করে না? আমি আসছি। কবিতার মধ্যে তুমি নেই, কিন্তু তোমার মধ্যে কবিতা রয়েছে। অসম্ভব ভালো একটি কবিতা শুনলাম। প্রশান্ত, তোমাকে আমি কৌতুকেও দেখেছি, কিন্তু মিমিক্রি বলো বা বলো একটু। আমি না মিরাক্কেলও চান্স পেয়েছিলাম, জানো? মিরাক্কেল আমি পেয়েছিলাম, চান্স পেয়েছিলাম, কিন্তু মিরাক্কেলে কি হয়েছিল, ওদের স্ক্রিপ্ট জমা করতে হয় সিলেকশন হওয়ার পরে। তো আমি সিলেক্টেড হওয়ার পরে আমাকে ডেট দিয়েছিল স্ক্রিপ্ট জমা দেওয়ার জন্য। আমার স্ক্রিপ্ট রেডিও করে নিয়েছিলাম আমি, কিন্তু দুর্ভাগ্য আমার বাইক অ্যাক্সিডেন্ট হয়, তো পায়ের পাতায় ক্র্যাক। আমি 1.5 মাস খাটনির আর কি, মানে নানা প্রসেসের মধ্যে দিয়ে। একটু শোনাও না যদি মনে থাকে আর কি। এখন জোকসটা মানে কি বলতো, কিন্তু আমি তোমাকে দেখেছি এইসব বিজয় সম্মেলনীতে তোমাকে আমি দেখেছি। জোকসটা হয়তো কি বলতো, অনেকটা কি বলবো, ক্রিকেট বলের মতন, মানে অনেক পুরনো জোকস। ক্রিকেট বল যেমন যত পালিশ তুমি ঘষবে পলিশড হবে, ধার বাড়বে, তো জোকস হচ্ছে তেমনই একটা জিনিস, মানে অনেক পুরনো জোকসও নতুনভাবে আবার উপস্থাপন হয়। তো জোকস এবার ধরো স্মৃতির ব্যাপার। তো কি জানো তো, ব্যাপারটা হচ্ছে যে ওই আমি শুনেছিলাম যে ব্রাহ্মী শাক খেলে নাকি স্মৃতি বাড়ে। তো ওই শুনে আমি মোটামুটি 7 দিন একটানা ব্রাহ্মী শাক খেয়েছি, মানে সকালে ধরো ব্রাহ্মীর জুস,
দুপুরবেলায় সে একটা ব্রাহ্মী দিয়ে, ব্রেনোলিয়া তখন ছিল না, ব্রাহ্মী শাক খেয়েছো? ব্রেনোলিয়া ছিল না, না ব্রেনোলিয়া ছিল না, ব্রাহ্মী শাক খেলে হয়তো আমি দুপুরবেলায় ব্রাহ্মীর একটা আইটেম খেয়েছি, সন্ধ্যেবেলায় আবার ব্রাহ্মী দিয়ে একটা স্ন্যাক্স ফ্যাক্স তৈরি করে, রাতে ব্রাহ্মীর স্যুপ দিয়ে রুটি, এরকম করে 7 দিন টানা ব্রাহ্মী খেয়েছি। তো টানা ব্রাহ্মী 7 দিন খাওয়ার পরে আমি দেখলাম আমার স্মৃতিশক্তি সত্যিই খুব প্রখর হয়েছে। আমি আমার পাশের বাড়ির অমুকবাবুর স্ত্রীকে দেখে আমি বুঝলাম ইনি পূর্বজন্মে আমার স্ত্রী ছিলেন। এখন মুশকিল হলো এই জন্মে তো আমি চাইতে পারছি না, ফেরত চাইতে পারছি না, সমস্যাটা ওখানেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ব্যাপার বলি, স্কুল ইন্সপেক্টর, তুমি জানো সাব ইন্সপেক্টর স্কুল, যারা স্কুলে ইন্সপেকশনে যায়, তো একটি ছাত্র, তার নাম হচ্ছে ধ্রুব। তো ধ্রুব এমনি ভালো ছেলে, কিন্তু ধ্রুবর একটাই সমস্যা, মানে দর্শক বন্ধুরা মাফ করবেন, আমি জাস্ট জোকস বলার জন্য কথাটা বলছি, মানে ধ্রুব একটু তোতলা ছিল। তো আমি কাউকে কোনো আঘাত করবার জন্য কথাটা বলছি না, শুধুই মাত্র মজা, নিছক মজা। তো ধ্রুবর একটাই সমস্যা ছিল, ধ্রুব তোতলা। তো ধ্রুব একবার স্কুলে ভর্তি ওর বাবা করে দিয়েছে, তো ভর্তি হয়েছে। তো ধ্রুবর একটা সমস্যা, যেমন ধরো ভূগোল স্যার পড়াচ্ছেন, পড়িয়ে হয়তো চিনি নিয়ে পড়াচ্ছেন। এবার চিনি নিয়ে পড়ানোতে জিজ্ঞাসা বললেন, এই দেখো চিনি দিয়ে মিষ্টি তৈরি হয়, চিনি দিয়ে এই হয় সেই হয়। ধ্রুব চিনি দিয়ে কী হয়, ধ্রুব আটকে গেল। এবার স্যার কিন্তু সেই চিনি থেকে আস্তে আস্তে অন্য এটা ওটা করতে করতে কয়লায় চলে গেছে। কয়লায় যখন চলে গেছে তখন ধ্রুব বলছে বাতাসা হয় স্যার। ধ্রুবর এটাই হচ্ছে সমস্যা। তো এই হলো ধ্রুবর। একবার স্কুলে সাব ইন্সপেক্টর স্কুল পরিদর্শনে এসছেন, তো স্কুলের ধ্রুবর যে হেডমাস্টার, তিনি মনে মনে শুধু একটাই ঈশ্বরকে ডাকছেন যে উনি আর যেই ক্লাসেই দেখুন না কেন ধ্রুবর ক্লাসে যেন না যায়। হ্যাঁ, কিছু একটা কেচে গুন্ডুস হবেই তাহলে আর কি। এমনই কপাল, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, উনি বেছে বেছে ধ্রুবর ক্লাসকেই বেছে নিয়েছেন। ধ্রুবর ক্লাসে সাব ইন্সপেক্টর স্কুল গেছেন। তো উনি গিয়ে প্রথমে বলেছেন যে দেখো, আমি কোনো প্রশ্ন করবো না তোমাদের, আমি একটা অঙ্ক দেবো, তোমরা তোমাদের অঙ্কটা করবে নিজের খাতায়, উত্তরটা এনে আমাকে দেখাবে, আমি দেখবো যে কে কে অঙ্কটা ঠিক করেছো, কে কে ভুল হয়েছে। তো অঙ্কটি কি, সেই চিরাচরিত অঙ্ক যা তুমিও করেছো, আমিও করেছি, সবাই করেছে। একটি 20 ফুট লম্বা বাঁশ, তাতে তেল মাখানো রয়েছে এবং বাঁশের মাথায় 1 কাঁদি কলা লাগিয়ে দেওয়া হয়েছে। একটি বাদর সেই তেল মাখা বাঁশে 3 ফিট যদি উঠতে পারে, 1 ফিট ছাড় করে নেমে যায়, তাহলে কতক্ষণে সে কলাটি তার হাত পাবে বা খেতে পারবে। এই হলো অঙ্ক। অঙ্ক দিয়েছে, সবাই খাস করে উত্তর করছে, যথারীতি ধ্রুব দেখছে খুব করছে। এবার সবাই এসে সাব ইন্সপেক্টর স্কুলসকে খাতা জমা দিয়েছে। উনি দেখছেন এক এক করে খাতা, এই হ্যাঁ এটা ঠিক হয়েছে, বেশ, হ্যাঁ এটা তো তোমার ভুল হলো, এরকম দেখতে দেখতে একটা খাতা দেখছেন, একটা খাতা, সেখানে 3টি বড় বড় প্রশ্নবোধক চিহ্ন, 1 2 3। উনি খাতাটি দেখে বলছেন, আচ্ছা বাবা এই খাতাটি কার, এই খাতাটি কার, 3টে প্রশ্নবোধক চিহ্ন, আমি তো অঙ্ক দিয়েছিলাম, এটা কি, কার খাতা এটা? তো পেছন থেকে যথারীতি ধ্রুব, আমার স্যার, এসো সামনে এসো, কাছে এসো। ধ্রুবকে ডেকেছে, ধ্রুবকে ডেকে বলছে, আচ্ছা এই 3টে প্রশ্নবোধক চিহ্ন কেন, আমাকে এটা বলতে হবে তোমাকে। তো স্যার, প্রথম প্রশ্ন, 20 ফুট লম্বা বাঁশ কেউ কখনো দেখেছে, কোনোদিন কি হয়? বলছে আচ্ছা তা তো ঠিক, 20 ফুট লম্বা বাঁশ, এটা তো একটা সত্যি কথা। আচ্ছা 2 নম্বর কথাটা, 2 নম্বরের প্রশ্নটা কেন? বলছে সর্ষের তেল কি স্যার মাগনা আসছে, বিনা পয়সা আসছে যে বাঁশে এমনি তেল মাখাবে? 3 নম্বর প্রশ্নটা কেন? কলা ওখানে বাঁধলো কে, কি দরকার ছিল কলা ওখানে বাঁধার, অঙ্ক দিলেই হবে নাকি? তো এই হচ্ছে ধ্রুব। তো এই ধ্রুব একটু বড় হয়ে এবার হয়তো বিদেশ যাচ্ছে, বুঝেছো, আমেরিকায় যাবে। ধ্রুব প্লেনে উঠেছে, তো ঘটনাচক্রে সেই প্লেন দুর্ঘটনার কবলে পড়েছে। তো এয়ার হোস্টেস এসে বলে সবাইকে এবার বলছে, দেখুন আমাদের প্লেনটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, এই ব্যাপার, প্যারাশুট প্রত্যেকে রয়েছে, আপনারা প্রত্যেকে পড়ে নিন, কিচ্ছু ব্যাপার না, আপনারা যাবেন, 1 2 3 4 5 গুনবেন, টান দেবেন, জাম্প করে যাবেন, প্যারাশুট খুলে যাবে। এবার ধ্রুব ফট করে হাত তুলে বলছে, অত গুনবো? বলছে আপনি 2 গুনলেই হবে।
তো এই হচ্ছে ধ্রুব। তো এইভাবে জোকস বিভিন্ন সময় ইয়েতে আসে। সময় খুব অল্প। প্রশান্তর পকেটে বোধহয় সবসময় মাউথর গান ঘোরে ও, বলে জানি আর কি। হ্যাঁ, সেরকম কিছু আমি নয়। দেখতে পেয়েছি যে সেটি রয়েছে। একটু আমাদের শুনিয়ে দাও একেবারে মাউথর শেষ গান। সময়। আসলে আমি বলি মাউথর গান শেষ সময় বাজাতাম পৌঁছে একটা গেছে সময়, আর কি। কিন্তু এখন সেভাবে বাজাই না, ভুলভ্রান্তি হতে পারে। সবই তুমি এখন স্টার হওয়ার দিকে না, এগোচ্ছ, না, তোমার এই একদম না, সমস্ত একদম না। কৃতকর্মতা পেছনে পড়ে রইবে, তো একদমই খুব তা নয়। স্বাভাবিক ব্যাপার। করো। 2024 আমরা চাইবো যে ভালো কাটুক, ভালো প্রত্যেকের কাটুক কাছে, সকলের, হ্যাঁ। এবং আমরা সকলেই আর এত উদ্বেগ overcome নিতে করি। পারি না, আমরা সকলে যে ওভারকাম করি। ওভারকাম করি, তো সেটাই সেই সর্বোত্তমভাবে। জায়গা থেকে সেটুকু জাস্ট দিয়েই দুটো শেষ লাইন। করব। ভাগীরথী টিভির সকলকে বলবো যে আমাদের সঙ্গে থাকুন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এবং এই যত এটির সংখ্যা বাড়বে আমাদের অনুষ্ঠান আরও গতি পাবে এবং আমরা এগিয়ে যাব। আমরা মাউথ অর্গান দিয়ে শেষ করব। প্রশান্ত আমাদের স্টুডিওতে এসেছো, ভাগীরথী টিভির পক্ষ থেকে তোমাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। শোনাও তোমার গান। এটুকুই থাক। নমস্কার, সকলকে ধন্যবাদ, শুভরাত্রি। সময়ের আয়নায় নিবেদনে ভাগীরথী টিভি, এ ডিজিটাল চ্যানেল অফ স্টুডিও হারমোনি। অনুষ্ঠান পরিকল্পনা ও সংযোজনায় শ্রী অভিরূপ বিশ্বাস, ভিডিওগ্রাফি ও এডিটিং বর্ণিমো ব্যানার্জি, সামগ্রিক পরিকল্পনা ও নির্দেশনায় শ্রী শুভময় ব্যানার্জি। সময়ের আয়নায়।